শ্বশুরের গলা পেয়ে তড়িঘড়ি করে দরজা খুলে দেয় আইয়ু। জি বাবা, কিছু লাগবে আপনার? তোমাদের সাথে কথা বলতে এসেছি মা। ভেতরে আসেন বাবা। আইয়ু দরজা ছেড়ে দাঁড়ায়। ব্রাইট ভেতরে আসলে বেগম একটা চেয়ার এগিয়ে দেয় তাকে বসতে। ব্রাইট চেয়ারে বসে বেগমের দিকে তাকালেন। বেগম অন্যদিকে তাকিয়ে আছে। আজকাল তিনি বুঝতে পারেন ছেলেটার সঙ্গে তার দূরত্ব বেড়েছে। বেগম তাকে খুব একটা ডাকে না, এমনকি প্রয়োজন ছাড়া কথাও বলে না। অবশ্য এসব নিয়ে তিনি আফসোসও করেন না। সবটাই তার নিজের জন্য হয়েছে। রাবেয়া আক্তার মানে বেগমের মায়ের মৃত্যুর পর রিনা আক্তারকে তিনি এই বাড়িতে এনেছিলেন। এরপর থেকে ছেলে মেয়েদের দিকে নজর দেননি, আদর করে তাদের কাছে ডাকেননি কখনোই। ভাই বোনের মাথায় মমতার হাত বুলিয়ে দেননি। তিনি যখন পৃথা পিয়াসকে নিয়ে ব্যস্ত থাকতেন, তখন তে তার আশেপাশে ঘুরঘুর করত একটু আদর পেতে। অথচ তিনি মেয়েটার দিকে তাকিয়েও দেখেননি। বেগমের যখন পড়াশোনার জন্য বাবার সাপোর্টের ভীষণ রকমের প্রয়োজন ছিল, তখন তিনি তার দায়িত্ব পালনে উদাসীনতা দেখিয়েছেন। ফলে ছেলেটা অল্প বয়সেই টাকা রোজগারের পথ খুঁজে নিয়েছিল। জ্বরে কাতর ছেলেটাকে একলা রেখে তিনি পিয়াসকে বুকে নিয়ে ঘুমিয়েছেন। কত শত অন্যায় করেছেন মা মরা ছেলে মেয়ে দুটোর ওপর। সেসব কথা ভাবলেই তার দম বন্ধ হয়ে আসে, বুকে ব্যথা অনুভব করে। রাতের পর রাত নির্ঘুম কাটান তিনি। অতীত মনে করতে গিয়ে তার আঁখি ছলছল করছে। তিনি চোখ মুছে তাকালেন বেগমের দিকে। বেগম তখনও জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। তুমি নাকি ঢাকা যাচ্ছ বেগম? কবে যাচ্ছ? কালকে বিকেলে যাব। বৌমাকেও নিয়ে যাবে? হ্যাঁ। না বাবা, আমি যাব না। উনি আমাকে নিতে চাচ্ছেন, কিন্তু আমি যেতে চাচ্ছি না। আমি 7টা দিন আপনাদের সাথেই থাকতে চাই। সুযোগ বুঝে আইয়ু ঠিক কথাটা বলে ফেলেছে। তুমি আমার সাথেই যাবে, এ নিয়ে কোনো কথাই শুনতে চাই না আমি। বৌমা যখন যেতে চাইছে না, তখন তুমি তাকে জোর করছো কেন বেগম? তুমি ঢাকা যাচ্ছ যাও, কিন্তু বৌমা তোমার সাথে যাবে না। আগামী পরশু বড় পুকুরে জাল ফেলা হবে। বড় পুকুরে অনেক মাছ আছে। বৌমাকে আমি টাটকা মাছ খাওয়াবো। অবশ্য তুমি থাকলে আরো ভালো হতো, কিন্তু সেটা তো বোধহয় হবে না। আর 3 দিন পর গ্রামে একটা ষাঁড় জবাই হবে, দেশি ষাঁড়। আমি সেখান থেকে 20 কেজি মাংস নেব। তাই বৌমা না থাকলে চলবে না। আপনি বুঝতে পারছেন না, ও এখানে থাকলে সমস্যা হবে। আমি আমি চাই না ওকে অকারণে কথা শুনতে হোক, আর এটা ভালোও দেখায় না। এটা বৌমা আর রিনার ব্যাপার। বৌমা নিশ্চয়ই ছোট মানুষ নয়, সে সবই বুঝে। কোথায় কি বলতে হবে, কখন কি করতে হবে সেটা বৌমা জানে। আমি আবারও বলছি, বৌমা বাড়িতেই থাকবে। ঠিক বলেছেন বাবা। আমি খুব ভালো করেই জানি কখন কি বলতে হয়। পড়াশোনা কি আমি এমনি এমনি করছি নাকি? এইটুকু যদি না জানি, তবে পড়াশোনা শিখে কি লাভ বলুন তো? আইয়ু বেগমের দিকে তাকিয়ে কথাগুলো বলল। বেগম ওর দিকে তাকাতেই ব্রাইডের অগোচরে ওকে চোখ মারলো আইয়ু। বেগম আইয়ুর এমন কাণ্ডে খুব খুব করে কাশতে শুরু করলো। বৌমা, রাতে হাঁস রান্না হবে বুঝলে। আমি বড় ভাবির কাজের মেয়েকে হাঁস কেটে রান্না করতে বলেছি। রান্না হলে সবাই একসাথে খাবো। ঠিক আছে মা? ওকে বাবা। কিন্তু একটা কথা, আগামী কয়েকদিন বাড়িতে যে এত আয়োজন আছে, ভাবিকে ডাকলে হতো না? ভাবি আসলে অনেক মজা হতো। আমি জামাই বাবাকে ফোন দিয়েছিলাম, আগামীকাল তেকে নিয়ে আসতেও বলেছি, কিন্তু সে নাকি আসতে পারবে না। তাই সিদ্ধান্ত নিয়েছি ষাঁড়ের মাংস 10 কেজি আর বড় পুকুরের মাছ ওদের বাড়িতে পাঠিয়ে দেব। বাড়িতে মাছ আনলে তুমি বেছে বেছে বড় মাছগুলো আমাকে দেবে, আমি সেগুলো আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেব। আচ্ছা বাবা, আমি এসব বিষয়ে এক্সপার্ট। আমি সব থেকে বড় মাছটাই ভাবির জন্য সিলেক্ট করব। এই তো, আমার মায়ের মতো কথা বললে। সারা জীবন এমনই থেকো মা, দোয়া করি সুখী হও। আর বেগম শোনো, রাতে আমরা একসাথে খাবো। তুমি আমার জন্য অপেক্ষা করো। জি, করব। ব্রাইট রুম থেকে বেরিয়ে যেতে আয়ু আনন্দে লাফিয়ে উঠল। শ্বশুর বাবা জিন্দাবাদ। ও জামাই, আপনি ফেল মেরে গেলেন। আমি থাকছি এখানে, কি আনন্দ। আয়ুর লাফালাফি দেখে বেগম শুকনো মুখে ওর দিকে তাকিয়ে রইল। অন্যদিকে, আমার বোকা পাখি কি ঘুমিয়েছে?
মুখটা শুকনা লাগছে কেন? বোকা পাখি, শরীর খারাপ লাগছে তোমার? তের মাথায় হাত রেখে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো জাঙ্কুক। জাঙ্কুকের স্পর্শ পেয়ে চোখ খুলল তে। তো দেরি করে বাসায় আসেন কেন? আপনার অপেক্ষা করতে করতে আমি হাঁপিয়ে যাই, সেটা আপনি জানেন না? আমার অনেক কাজ থাকে পাখি, সব কাজ শেষ করে তবেই তোমার কাছে আসতে হয়। জাঙ্কুক তের পুরো মুখে চুমুই চুমুই ভরিয়ে দিচ্ছে। এত রাত পর্যন্ত আমি না খেয়ে থাকি, সেটা কি আপনি জানেন না? মাও আপনার জন্য অপেক্ষা করে। লিসা আজকে না খেয়েই ঘুমিয়ে গেছে। আর এমন হবে না, 10টার মধ্যেই বাসায় ফিরে আসবো, কথা দিচ্ছি। এক কাজ করো, সার্ভেন্টকে রুমে খাবার দিতে বলো। আম্মুকেও এখানেই ডাক দেই, একসাথেই খেয়ে নিব। বাবা আর মাকে আমি জোর করে খাইয়ে দিয়েছি। আমি বরং লিসাকে ডেকে আনি, আপনি ফ্রেশ হয়ে আসুন। জাঙ্কুক ওয়াশরুমে ঢুকলে তে নিচে গিয়ে সার্ভেন্টদের ওদের রুমে খাবার দিতে বলে। এরপর ও লিসাকে ডাকতে যায়, কিন্তু লিসা ঘুমিয়ে গেছে। তারপরও তে ওকে ডাকে। লিসা জানায় সে আর খাবে না। তে কিছুই খেতে পারলো না। জাঙ্কুক জোর করে ওকে 2 লোকমা খাইয়ে দিল। ও প্রতিটা খাবার খেয়ে নাক সিটকাচ্ছে। তে খেতে পারলো না, তাই জাঙ্কুকেরও আর খাওয়া হলো না। ও সার্ভেন্টকে ডেকে সবকিছু নিয়ে যেতে বলল। বউ, তোমার শরীর কি খুব খারাপ লাগছে? আমি কি ডাক্তারকে ফোন করব? খুবই খারাপ লাগছে কিনা জানি না, তবে খারাপ লাগছে। এত রাতে ডাক্তারকে ফোন করতে হবে না। কবে থেকে হয়েছে এমন? আমাকে কেন জানাওনি তুমি? বেশ কয়েকদিন থেকে খুব ক্লান্ত লাগে, কিছু খেতে ইচ্ছে করছে না, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে, উঠতে গেলেই মাথা ঘোরায়। আমি কালকে সকালেই ডাক্তারকে আসতে বলবো। ডাক্তার তোমাকে চেক আপ করলে তবেই আমি বাইরে যাব। আর একটা রাত কষ্ট করো জান পাখি, কাল থেকে তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। জাঙ্কুক জড়িয়ে ধরলো ওর বোকা পাখিকে। তে কোনো প্রতিবাদ করলো না, চুপটি মেরে শুয়ে রইল জাঙ্কুকের বুকে। অন্যদিকে সুগার বুকে মাথা রেখে শুয়ে আছে জিমিন। মনোযোগ দিয়ে সুগার হৃদস্পন্দনের আওয়াজ শুনছে। ওর হৃদস্পন্দনের দ্রিম দ্রিম শব্দ শুনতে বেশ ভালো লাগছে। এই যে আমার বউ, এত চুপচাপ কেন? হৃদস্পন্দনের আওয়াজ শুনছি। শুধু আওয়াজই শুনছো, আর কিছু শুনতে পাচ্ছ না? আর আবার কি শুনবো? এই যে আমার হৃদস্পন্দনের প্রতিটি বিটেই তোমার নাম নিচ্ছে। তারা বলছে সুগার প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি নিঃশ্বাসেই উচ্চারিত হয় জিমিনের নাম। এমনকি আমার রক্তকণায় খুঁজলেও তোমার নাম পাওয়া যাবে। কিছু জিনিস দেখতে হয় না, শুনতেও হয় না, সেগুলো একটু গোপন থাকলেই সম্পর্কের গভীরতা বাড়ে। তেমনি আপনার সীমাহীন ভালোবাসাও একটু গোপনেই থাকুক, আমি শুধু সেই ভালোবাসা অনুভব করব। জিমিন সুগার লোমমুক্ত বুকে চুমু দিয়ে বলল কথাটা। আমার বউ দেখছি বেশ কথা জানে, অথচ আমি তাকে একটু চুপচাপ বলেই জানতাম। চুপচাপ অথচ বুদ্ধিমতী। কিন্তু আমার ধারণা তো দেখছি ভুল, আমার বউ কথা বলে। সুগা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে জিমিনকে। বাসায় আমি প্রচুর বকবক করতাম, তবে বাহিরে গেলে একদম চুপচাপ থাকতাম। আসলে আমার সাথে একটা বোকা মেয়ে থাকতো, তো তাকে সামলাতে ব্যস্ত থাকতে হতো, তাই কথা বলার সময় হতো না। জিমিনের কথায় হাসলো সুগা। জিমিন মুগ্ধ হয়ে দেখলো মানুষটার হাসি। হাসলে তাকে বেশ লাগে। পুরুষের হাসি এত সুন্দর হয়, সেটা সুগাকে না দেখলে বুঝতো না জিমিন। বেগমকে ও কমই হাসতে দেখেছে। সে সবসময়ই ব্যস্ত থাকতো জীবনের সাথে যুদ্ধ করতে, তাই হাসার সময় পায়নি সে। কিন্তু সে যে কয়বার হেসেছে, জিমিন তাকিয়ে থেকেছে তার দিকে, দু চোখ ভরে উপভোগ করেছে তার সেই হাসি। শান্তিও পেয়েছে তাকে হাসতে দেখে। কিন্তু এই মানুষটার হাসি ওকে মুগ্ধ করে। তার হাসির শব্দে বুকের ভিতর উথাল পাথাল হয়। এই হাসিতে সে সুখ খুঁজে পায় নিজেকে। মানুষটার জীবনের সব হাসি তাকে ঘিরে, এটা বোঝে জিমিন। দুটো মানুষ, তাদের ভিন্ন ধরনের হাসি, হাসির কারণও ভিন্ন, কিন্তু বিভিন্ন সময়ে এই দুটো মানুষই ওকে নিয়ে স্বপ্ন দেখেছে, ওর জন্য হেসেছে। এটা ভেবে আনমনা হয়ে যায় জিমিন। নিয়তির খেলায় একজন ওকে পেয়েছে, আরেকজন ভাঙাচোরা বুক নিয়ে অন্যের সাথে ঘর বেঁধেছে। জিমিন চায় সেই মানুষটাও সুখী হোক, তার জীবনের সকল অপ্রাপ্তি ঘুচে দিয়ে জীবনের খাতা পূর্ণ হোক প্রাপ্তিতে। পরের দিন সকাল হতে না হতেই জিয়ন ম্যানশনে ডাক্তারের আগমন হয়েছে।
জিন তেকে নিয়ে ভীষণ চিন্তিত। তিনি বারবার তেকে ধমকে দিচ্ছেন, কেন ওর অসুস্থতার কথা তাকে জানায়নি। তে নতমুখে তার মধুর ধমক সহ্য করছে। এই মানুষটার ধমকও তের কাছে ভালোবাসাই মনে হয়। ডক্টর তেকে ভালোভাবে চেক আপ করলেন। তের কাছ থেকে শুনলেন ওর সমস্যার কথা। তিনি বুঝতে পারছেন কি হয়েছে, তবে নিশ্চিত হতে 2টা টেস্ট করাতে বললেন। জিন আধা ঘন্টার মধ্যেই তেকে হসপিটালে নিয়ে গিয়ে টেস্টগুলো করালেন। জিয়ন ম্যানশনের প্রতিটা কোনায় কোনায় খুশির আমেজ বইছে। এই পরিবার তাদের উত্তরসূরি পেতে চলেছে। জিন বসে বসে কাঁদছে খুশিতে। মিস্টার নামজুন পুরো শহরে মিষ্টি বিতরণের ব্যবস্থা করেছে। জাংকুক তেকে কোলে নিয়ে বসে আছে। ও কয়েক মুহূর্ত পর পর চুমু দিচ্ছে তের চোখে, মুখে, গলায় ও পেটে। খবরটা শোনার পরে আনন্দে কেঁদেছে জাংকুকও। জীবনে এত খুশি ও বোধহয় আজ প্রথমবার হয়েছে। আমার বোকা পাখি, তুমি কি চাও বলো? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আজ তুমি আমাকে পূর্ণ করেছো, আমাকে সুখের সন্ধান দিয়েছো তুমি। বলো না তোমার কি চাই? তে ঘুরে তাকালো জাংকুকের দিকে। তার চোখে মুখে খুশির ঝিলিক দেখতে পাচ্ছে তে। খবরটা শোনার পর তে ভয় পেয়েছিল মানুষটা যদি রেগে যায়, কিন্তু ওর ভাবনা ভুল প্রমাণ করে জাংকুক খুশি হয়েছে। ভীষণ খুশি হয়েছে সে। সে খুশিতে তেকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছে। তে তাকে যতই দেখে ততই অবাক হয়। একটা মানুষ এত ভালোবাসতে পারে কিভাবে, সেটাই ওর বোধগম্য হয় না। আর 5জন মেয়ের মতো নয় তে। ওর চেহারাও আহামরি কিছু নয়। শ্বশুর বাড়িতে জাংকুক জামাই আদর পায় না বললেই চলে। পড়াশোনাতেও তে মোটামুটি। কিন্তু মানুষটার ভালোবাসার এসব কিছুই বাধা হয়ে উঠতে পারেনি কভু। তার ভালোবাসার কাছে হেরে গিয়েছে সবকিছু। অবশেষে তের চোখেও জমা হলো অশ্রুবিন্দু। রুদ্ধ হয়ে গেছে কণ্ঠ। তবুও সে ভাঙা ভাঙা গলায় বলে, আমার কিচ্ছু লাগবে না, শুধু সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবেন। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনার পাশে থাকতে চাই। আমার ছায়া হিসেবে আপনাকে চাই। আমার ষষ্ঠ ইন্দ্রিয় হয়ে আপনি আমাকে আগলে রাখুন, সেটা চাই আমি। আপনার সুখ দুঃখের ভাগীদার হয়ে আপনার সাথে পথ চলতে চাই। আপনার বুকটাকে চাই আমার সুখের আবাসস্থল হিসেবে। আর কিচ্ছু চাই না আমি। এই আমিটাকে তোমাকে দিয়ে দিয়েছি অনেক আগে। নতুন করে দেওয়ার মতো এই শরীরটা ছাড়া আর কিচ্ছু নেই। এই শরীর নিয়ে কি করবে তুমি বলো তো? যেখানে আমার প্রতিটা হৃদস্পন্দনই তোমার নামে লেখা। তুমি চাইলে এই প্রাণটাও তোমার নামে উৎসর্গ করতে পারি। এইসব কি বলছেন? প্রাণ নিব কেন? আমার তো শুধু আপনাকে চাই। সে তো আমি অনেক আগেই তোমার হয়েছি। ভালো কথা, আমার চ্যাম্পের আগমনের সংবাদ তার মামাকে এখনো দেওয়া হয়নি। একমাত্র মামা তার ভাগ্নের আগমনের সংবাদ জানবে না, এটা কি করে হয়? আমি আগে বউয়ের ভাইকে সংবাদটা জানাই। জাংকুক ফোন বের করে ফোন করলো বেগমের কাছে। হেই আনিস, মিস্টার নামজুন এবং জিয়ন জাংকুক তোমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। আমি কমেন্ট বক্সে দিয়ে দেব, সবাই খেয়ে যাবে কিন্তু। আর এই যে নতুন আর্মিস গুলান, তোমরা মিষ্টি খাইয়া চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা তারপরে যাইবা কিন্তু। নইলে রিনা আক্তারে লইয়া আইমু তুমগরে লগে ঝগড়া করণের লাইগা।